পরিবারের সম্মতিতে দেবিকার এক ছেলের সাথে এঙ্গেজমেন্ট হয়ে যায়। ৩ মাস পর তাদের বিয়েও হওয়ার কথা। তবে এর মধ্যেই দেখা যায় দেবিকা এক অতৃপ্ত আত্মার সাথে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে যায়। কিন্তু কেন সে এমনটি করলো? মানুষ বাদ দিয়ে শেষমেশ এক আত্মার সাথেই কেন প্রেমের সম্পর্কে জড়ালো? কি হবে তার এই সম্পর্কের পরিণতি? সেই সবই আমরা জানতে পারবো আজকের গল্প দেবিকা অ্যান্ড ড্যানিতে। মানুষ আর প্রেতাত্মার এই প্রেম কাহিনী কেমন হতে চলেছে চলুন সেটাই দেখে আসা যাক। শুরুতেই আমাদের শিবা নামের একটা লোককে দেখানো হয়। সে একজনকে মারছিল আর বলছিল, তুই কিভাবে দুর্গান্নাকে ঠকালি? দুর্গান্না আমাদের গ্যাং এর লিডার, এবার বল তুই যে ড্যানি কোথায় আছে। কিন্তু সে বলে, আমি সত্যিই জানি না ড্যানি কোথায়। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয় আর আমরা তখন দেবিকা নামের একজনের ব্যাপারে জানতে পারি। দেবিকা বলছিল, আমার নাম দেবিকা আর এটা আমাদের গ্রাম রামাপুরাম, আর এই হলো আমাদের বাড়ি যা আমাদের পূর্বপুরুষদের হাতে নির্মিত। তো ইনি হলেন আমার বাবা স্বামী নন্দন। তিনি ভারতীয় রেলওয়ের একজন কর্মচারী। তো দেখা যায় নন্দন কলে বলছে যে দিদি, দেবিকার এঙ্গেজমেন্টের ডেট 22 তারিখে পড়েছে আর বরের দাবি দেওয়া তেমন কিছুই নেই। কিছু ফালতু জিনিস চেয়েছে, আর আজকালের সব জিনিসপত্রই তো ফ্যাশন হয়েছে, তাই না? ও যে প্রি ওয়েডিং শুট নাকি কি আছে সেটাই চেয়েছে। মানে হলো সেখানে বর বউ জড়িয়ে ধরে শুট করবে। এইসব কি আর আমাদের ভালো লাগবে নাকি দিদি? তাও চেয়েছে যখন করতে তো হবেই, বলুন। তো এখানে আমরা জানতে পারি বরের নাম হচ্ছে জগন্নাথম। তার সাথেই দেবিকার বিয়ে হতে চলেছে। যাক, তো এখানে আমরা আরো জানতে পারি যে জগন্নাথমকে লোকে ভালোবেসে জাগ্গি বলে ডাকে, আমরাও তাই বলবো। যাক, তো এরপরই দেখা যায় দেবিকাকে তার মা নিচে ডাকে। দেবিকা একজন টিচার, তাই সে দ্রুত রেডি হয়ে নিচে চলে আসে, কারণ তার স্কুলে যাওয়ার সময় হয়ে এসেছে। এসেই সে তার মাকে বলে যে বাবা কার সাথে এত হাইপার হয়ে কথা বলছে। তার মা বলতে থাকে, কি জানি কে কল দিয়েছে, তোর বাবার মাথা তো খারাপ করে দিচ্ছে সেই সকাল থেকে। এরপর সে তাকে জিজ্ঞেস করে, আচ্ছা তোর কি পাত্রকে পছন্দ হয়েছে? অবশ্য পছন্দ না হওয়ার মতো কিছুই নেই, সে দেখতে শুনতে ভালো, তার উপর নিজের অনেক টাকাও আছে, এর বেশি আর কি চাই? দেবিকা তখন বলে, মা আমি যদি সত্যিই তাকে পছন্দ করতাম তাহলে তুমি আমাকে এত কিছু বলে বুঝাতে না, আমার তাকে পছন্দ হয়নি। তখন তার মা বলে, দেখ দেবিকা, তুই তার সাথে মাত্র 10 মিনিট কথা বলেছিস আর তাতেই তুই তাকে অহংকারী বদরাগী এসব ভেবে নিলি। এসব কি করে বুঝলি তুই? তোর বাবারও তো এসব সমস্যা আছে, তাই না? তো কি হয়েছে, আমি কি মানিয়ে নেইনি? দেবিকা তখন বলে, মা আমার না তোমার মতো এত অভিজ্ঞতা নেই, তাই তুমি যেহেতু বলেছো তার সাথে আমি ভালো থাকবো তাহলে আমি সেটাই মেনে নিচ্ছি, যাও, আমি তোমার অভিজ্ঞতাকে বিশ্বাস করি। তার মা তখন বলে, তুই এর থেকে বলতি যে তোর তাকে পছন্দ হয়েছে, তাতে আমি আরো বেশি হ্যাপি হতাম। তারপর দেবিকাকে তার বাবা বলে, তুমি তোমার কলিগদেরকে ইনভাইট করেছো? দেবিকা বলে, হ্যাঁ করেছি তো। নন্দন তখন বলতে থাকে, আর 6 দিনের ছুটিও নিয়ে নিও। দেবিকা বলে, কিন্তু বাবা এতদিন কেন? নন্দন বলে, দেখো চুপ করো, সবকিছু কি তোমার কথা মতো হবে নাকি? আমি যা বলেছি তাই করো। দেবিকা তখন তার বাবার সাথে আর তর্কে জড়ায় না। আসলে এই দেবিকা হচ্ছে অনেক বাবা ভক্ত মেয়ে, তার বাবার কথাই তার কাছে সব সময় শেষ কথা, তাই বিয়ে করা নিয়ে তার কোনো ইচ্ছা না থাকলেও বাবার কথায় সে চুপচাপ বিয়েটা করতে রাজি হয়ে যায়। যাক, তো এরপরই আমরা জানতে পারি যে দেবিকা হচ্ছে মিউজিকের টিচার। সে তার গানকে খুব বেশি ভালোবাসে। তো স্কুলে এসে দেবিকা দেখে তার স্টুডেন্ট কীর্তি আজ টিফিন আনতে ভুলে গেছে। তাই দেবিকা তাকে বলে, আচ্ছা তুমি কি আমাকে একটা হেল্প করবে? কীর্তি তখন জিজ্ঞেস করে, কি ম্যাম? দেবিকা বলে, আসলে আমার মা খুবই রাগী আর আজ আমার টিফিন খেতে ইচ্ছে করছে না, তাই তুমি যদি টিফিনটা আমার হয়ে খেয়ে শেষ করতে তাহলে বাড়ি ফিরে মায়ের বকা থেকে বাঁচতে পারতাম। তুমি কি আমাকে সেই হেল্পটা করবে? কীর্তি তখন বলে, হ্যাঁ ঠিক আছে, আমি হেল্পটা করে দিচ্ছি। দেখা যায় দেবিকার ফ্রেন্ড অ্যানি এই সব কিছু দেখে আর সে খুব ভালো করেই বুঝতে পারে যে দেবিকা বাচ্চাটাকে টিফিন দেওয়ার জন্যই এরকম মিথ্যা বলেছে, কারণ সে তাকে সরাসরি টিফিন দিতে চাইলে বাচ্চাটা হয়তো লজ্জায় নিতে পারতো না। অ্যানি তখন দেবীকে বলে, তোর মনটা সত্যিই খুব ভালো রে, তুই কাউকেই কষ্টের মধ্যে দেখে থাকতে পারিস না, তবে তুই যাকে বিয়ে করছিস তাকে তোর সাথে একেবারেই মানায় না। তুই দেখতে এত সুন্দর আর তুই সব দিক থেকেই পারফেক্ট, তাহলে তুই কেন এরকম একজনকে বিয়ে করবি? জাগি তো একদম একটা টক্সিক ছেলে। দেবিকা তখন বলে, কেন এরকম বলছিস? আমি তো তাকে বিয়ে করতে যাচ্ছি, এসব বলে আমার মুডটা খারাপ করিস না। অ্যানি তখন বলে, তো বিয়ের আগেই কিন্তু আমি তোকে ভাবতে বলছি, এখনো সময় আছে দেবিকা, তুই নিজের মনকে প্রশ্ন কর আর এই বিয়ের থেকে বেরিয়ে আয়। তো
তো দেবিকা বাস দিয়ে যাওয়ার সময় ভাবছিল যে সে তো আজ পর্যন্ত কখনো নিজের মনের ইচ্ছেতে কিছু করেনি, তাকে তার বাবা যা বলে এসেছে সে শুধু তাই করে গিয়েছে, তাই হয়তো সে বিয়ের মতো এত বড় সিদ্ধান্ত নিয়ে কিছু বলার সাহস করে উঠতে পারছে না। তখনই সেখানে একজন মহিলা আসে আর দেবিকাকে বলে, তুমি ইউগির নাতনি তাই না? দেবী বলে, হ্যাঁ আন্টি। মহিলা তখন বলতে থাকে, তোমার দাদা খুব ভালো একজন লোক, আমাদের বিপদে অনেক হেল্প করেছেন, তিনি কি ভালো আছেন আর এখন কোথায় আছেন? দেবী বলে, হ্যাঁ উনি ভালো আছেন আর এখন উনি পূজা করতে গিয়েছেন। তখন দেখা যায় ইয়োগী যেখানে পূজা করতে এসেছে সেখানকার সবাই তাকে গুরুজি বলে ভীষণ সম্মান করে, অনেক বেশি মান্যও করে। ইয়োগী তখন পূজা শেষে তার ছেলে নন্দনকে কল করে আর বলে, আমার আসতে দেরি হবে, তাই আমার জন্য অপেক্ষা না করে দেবীর আশীর্বাদটা করে নাও। নন্দনও বলে, হ্যাঁ ঠিক আছে। ইয়োগী তখন বলতে থাকে, আর আমি যখন ফিরবো তখন কিন্তু গেটের মধ্যে কেউ থাকতে পারবে না, ঠিক আছে? মনে থাকবে তো? নন্দন বলে, হ্যাঁ বাবা বুঝেছি, মনে থাকবে। এরপরই দেখা যায় আজ জাগ্গি আসছিল আশীর্বাদের জন্য। তখনই তার ড্রাইভার দেবীর ফ্যামিলিতে কল করে আর তার অ্যাড্রেস জিজ্ঞেস করে, কিন্তু জাগ্গি বলে, আমি ফিরে যাব যদি আপনাদের মধ্যে কেউ এসে না নিয়ে যায়, কারণ আমার কোনো ইচ্ছে নেই অ্যাড্রেস খুঁজে খুঁজে যাওয়ার। এই থেকেই বোঝা যায় জাগ্গি খুব বেশি পরিমাণে বদরাগী এবং অহংকারীও। তো কয়েক মিনিট লেটে আসায় জাগ্গি তো অনেক আজে বাজে ব্যবহার করতে থাকে। সে গাড়িতে উঠেই হাসতে শুরু করে আর বলে, ভদ্রলোক কিছুই বুঝতে পারেনি। ড্রাইভার তখন বলে, তুমি তো ভয় পাইয়ে দিয়েছিলে। জাগ্গি বলে, আরে এরকম আচরণ না করলে আমি কি আর জাগ্গি হতে পারবো? তাই চলো তাড়াতাড়ি কথা না বলে কাজের কাজ করি। এদিকে ইয়োগী দেখে বারবার কিছু লোক তার দিকে তাকিয়ে থাকছে গেটের বাইরে থেকে, আর তাদের দেখে ইয়োগী খুব রেগে যায়। এবার এরা মানুষ নাকি আত্মা তা তো পরেই জানা যাবে। তো জাগ্গি দেবীর বাড়ি আসার পরই তাকে খুব আপ্যায়ন করতে ব্যস্ত হয়ে পড়ে নন্দন। তাও জাগ্গি নন্দনকে বলছিল, এইভাবে কে খেতে বলে? আপনারা তো আমাকে অপমান করছেন। জাগ্গি তখন আবার দেবীকে দেখে মুগ্ধ হয়ে যায়, কারণ দেবী তো খুবই সুন্দর। তাই জাগ্গি বলে, যাই হোক, সুন্দরী মেয়েকে বিয়ে করার জন্য এইটুকু অপমান মানাই যায়। দেবী তখন তার পিটি টিচারের সাথে হাত মেলায়, কারণ টিচার তাকে শুভেচ্ছা জানাচ্ছিল। এইসব দেখে আবার খুবই রেগে যায় জাগ্গি। সে নন্দনকে বলে, এই লোকটাকে? নন্দন বলে, ও তো দেবীর স্কুলের পিটি টিচার। জাগ্গি বলে, হ্যাঁ, তো টিচার হয়েছে বলে কি হাত ধরবে? এইসব করা চলবে না। তাই জাগ্গি এবার পিটি টিচার শাশিকে এসে বলে, হাই, আমি হচ্ছি বর আর এই সব আয়োজন আমার জন্য। শাশি বলে, ও আচ্ছা, আর আমি হচ্ছি পিটি টিচার শাশি। জাগ্গি বলে, তা আপনি কি বিয়ে করেছেন? শাশি বলে, হ্যাঁ, আরো 4 বছর আগেই বিয়ে করে নিয়েছি। জাগ্গি বলতে থাকে, আচ্ছা, ইউরোপে একটা ট্রেডিশন আছে যেখানে তারা কারোর সাথে দেখা করলে কিস করে গ্রিট করে, তো এবার আপনার দেশে যদি আপনার বউয়ের সাথে কেউ এমন করে তখন কি ভালো লাগবে আপনার? শাশি বলে, না না, এটা তো আমাদের দেশের কালচার না। জাগ্গি বলতে থাকে, হ্যাঁ, তাহলে আপনি কেন হাত ধরে চেপেছিলেন? এটা কি কালচার নাকি? শাশি বলে, না না, আপনি ভুল ভাবছেন, আমি তো তাকে শুভেচ্ছা জানিয়েছিলাম। জাগ্গি বলে, সেটা হাত জোর করেও করা যায়, আর যেন আমি এরকম না দেখি, সাবধান হয়ে যান, বুঝলেন? শাশি বলে, হ্যাঁ ঠিক আছে, আমি এরপর থেকে ব্যাপারটা খেয়াল রাখবো। তারপরে জাগ্গি দেবীকে এসে বলে, হাই দেবী, কেমন আছো? দেবী বলে, হ্যাঁ আমি ভালো আছি। জাগ্গি তখন বলতে থাকে, দেবী, আমি আমার মন থেকে একটা সত্যি কথা বলছি, আমি আমার জীবনে তোমার মতো মেয়ে দেখিনি। তুমি কি আমাকে সত্যিই পছন্দ করো? দেবী বলে, হ্যাঁ অবশ্যই করি। জাগ্গি তখন বলতে থাকে, কিন্তু আমি তো সেটা তোমার চোখে দেখতে পারছি না। দেবীর ফ্রেন্ড তখন বলে, ওর চোখ ছোটবেলা থেকেই ব্ল্যাঙ্ক। জাগ্গি এটা শুনেই তো তাকে ধমকে বলতে থাকে, চুপ করো, একদিন এই চোখেই আমার জায়গা হবে, দেখে নিও। আর আমাকে সব মেয়েরা পছন্দ করে, কিন্তু আমি তোমার জন্যই অপেক্ষা করব। তারপরে দেখা যায় তাদের আশীর্বাদ হয়ে যায়। জাগ্গি তো খুব খুশি মনে আশীর্বাদ করার পর চলে যায়, কিন্তু দেবী মনে মনে বলে, আজ আমার খুশি হওয়ার কথা, কিন্তু আমার মনের মধ্যে একটা ভয় কাজ করছে। অ্যানি যেমনটা বলল জাগ্গিকে নিয়ে, সত্যিই কি আমি তার সাথে অ্যাডজাস্ট করতে করতে একদিন শেষ হয়ে যাব? আমার জীবনে কি কোনো ম্যাজিকই নেই? তো অন্যদিকে আজ একজন লোক পণ্ডিত মশাইকে কিছু একটা এনে দেখায়, যা দেখার পর পণ্ডিত মশাই আবারও আসে দেবীর বাড়িতে। এসেই সে বলছিল, কেউ কি আছেন? আমি কন্যার জন্মকোষ্ঠী নিয়ে কিছু বলতে চাই। নন্দন আসার পরে পণ্ডিত মশাই তাকে বলে, আমি 3 মাস পর যে বিয়ের ডেট দিয়েছি সেটা নিশ্চিত হতে আমি আমার এক গুরুজির কাছে দেবীর কোষ্ঠী পাঠাই। তখন তিনি আমাকে জানালেন, আগামী 3 মাসের মধ্যে দেবীর অন্য কোনো পুরুষের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনা আছে। নন্দন তখন বলে, আরে চুপ করুন তো, আমি দেবীকে জিজ্ঞেস করেছি সে কাউকে পছন্দ করে কিনা,
কিন্তু দেবী বলেছে তার জীবনে এরকম কেউ নেই। পণ্ডিত মশাই তখন বলে, আরে সে কিভাবে বলবে, কারণ সে নিজেই তো জানে না যে তার জীবনে কেউ একজন আসতে চলেছে, আর যেই আসবে সেই 3 মাসের মধ্যেই আসবে। এদিকে দেবী তার ফ্রেন্ড রাজিকে বলে যে আমার জীবনে 2 জন পুরুষ আর আরেকজন আবার আমার খোঁজে আসতে চলেছে। কি বলছিস এসব হাস্যকর কথাবার্তা? রাজি তখন বলে, হ্যাঁ ঠিকই বলেছিস, হাসিরই তো কথা। দেবী তখন আবহাওয়া দেখে বলে, রাজি দেখ কত সুন্দর বাতাস বইছে, আমি চাই খুব করে বৃষ্টি আসুক। রাজি তখন বলে, হ্যাঁ তোর কথাই তো রোদের মধ্যে বৃষ্টি আসবে, চল বাড়ি চাই। তবে তখনই দেখা যায় সত্যি সত্যি বৃষ্টি এসে পড়ে, তাও এত রোদের মাঝেই। রাজি আর দেবী তো বৃষ্টি দেখে দ্রুত বাসে উঠতে যায়, কিন্তু বাসটা তাদের রেখে সেখান থেকে চলে যায়। দেবী তখন বলে, আমি চাই এই বাসটা ফিরে আসুক। রাজি আবারও বলে, কি যে বলিস, তোর জন্য কি চলে যাওয়া বাসও ফিরে আসবে? তখন দেখা যায় সত্যি সত্যি বাসটাও ফিরে আসছে। দেবী আর রাজি তখন কিচ্ছু না ভেবে দ্রুত উঠে পড়ে বাসে। তখন স্কুলে যাওয়ার সময় দেবী রাজিকে বলে, ইস বাইরে খুব বেশি বৃষ্টি হচ্ছে, যদি একটা ছাতা থাকতো। তখনই দেখা যায় বাসের একজন লোক তাকে ছাতা দেয় আর বলে, ম্যাম আপনার একজন স্টুডেন্ট এটা রেখে গেছে, তাকে পেলে দিয়ে দিবেন। এবারও দেবী আর রাজি বেশ শকড হয়, যেন দেবী যা মুখ থেকে বের করছে তাই বাস্তবে রূপ নিচ্ছে। তখন রাজি বলে, দেবী আজ তুই ভগবানের কাছে যা চাইবি তা বুঝে শুনে চাইবি, কারণ মনে হচ্ছে তিনি তোর সব ইচ্ছা পূরণ করে দিচ্ছেন। দেবী তখন মজা করে বলে, আরে ধুর, এসব আবার হয় নাকি? আর যদি হয়ও তাহলে আমি চাই তোর বাবা যে পুরুষের কথা বলেছে তাকে আমার সামনে দেখতে। আমিও জানতে চাই সত্যি কি আগামী 3 মাসের মধ্যে সে আমার জীবনে জাদু আনতে পারবে। এইসব বলেই দেবী হাসতে থাকে, কারণ সে তো মজা করছিল। তো দেবী যখন তার স্কুলের গেটের ভেতর আসে ঠিক তখনই তাকে পেছন থেকে একজন ডাক দিয়ে বলে, হ্যালো দেবিকা। দেবী তো পেছনে তাকিয়েই শকড হয়ে যায়, আর ছেলেটা তখন বলে, আমি হচ্ছি ড্যানি। দেবী তো তখন মনে মনে বলছিল, কি তাহলে কি সে আমার জীবনে এত জলদি চলে এলো, কিন্তু কিভাবে? অন্যদিকে দেখা যায় শিবা তার বোনকে কেঁদে কেঁদে বলে, তুমি বলো আমি কিভাবে আমার বোনের স্বামীকে ঠকাবো? আমি সত্যিই জানি না ড্যানি কোথায় আছে। আমি তাকে আমার বন্ধু ভেবেছিলাম, তাই একটু তার সাথে ড্রিঙ্ক করেছি। তবে এবার আমি তাকে খুঁজে বের করব, আর আমি প্রমাণ করব আমি কিচ্ছু করিনি, আমি নির্দোষ। দুর্গা তার লোককে তখন বলে, ড্যানির খবর বের করো, আর তাকে যেভাবেই হোক সেভাবেই বের করে আনো। দৃশ্য আসে বর্তমানে, যেখানে ড্যানি দেবীর সামনে দাঁড়িয়ে আছে। দেবীর মাথায় তখন হাজারো প্রশ্নের ঘুরপাক। যাক, তো দেবী বলে, হাই কিন্তু কে তুমি? ড্যানি বলতে থাকে, আমি শুনেছি আপনি এই স্কুলের মিউজিক টিচার আর আপনার বেশ নাম আছে। দেবী বলে, হ্যাঁ কিন্তু আপনি আসলে কে? ড্যানি বলতে থাকে, আমি তো ড্যানি আর স্কুলের অনেক পুরনো স্টুডেন্ট, অনেকদিন পর আসলাম, তাই ভাবলাম একবার দেখে যাই স্কুলটা। আসলে আমার মিউজিক ক্লাস সব সময় পছন্দের ছিল, তাই প্রথমেই আপনার ব্যাপারে খোঁজ করা হয়েছে। জানতে পারলাম বর্তমান মিউজিক টিচার আপনি, আর আপনি খুব ভালো গুণী একজন টিচার। দেবী তখন বলে, আচ্ছা ঠিক আছে, আমি এখন আসি, আমার দেরি হয়ে যাচ্ছে। ড্যানি বলতে থাকে, আমি আপনাকে দুটো কথা বলতে পারি? দেবী বলে, হ্যাঁ কি বলুন। ড্যানি তখন বলে যে, এক হচ্ছে আপনি খুব ভালো টিচার, আর আপনি আমার কথাগুলো এত মনোযোগ দিয়ে শুনলেন, তাই আপনি আপনার স্টুডেন্টদেরকেও নিশ্চিত খুব ভালোবেসে শিক্ষা দেন। আর দ্বিতীয় হচ্ছে আপনি আজীবন এইভাবে হাসতে থাকুন, কারণ আপনার যা যা ইচ্ছা আছে তা একবার বললেই পূর্ণ হয়ে যাবে। এবার আমি আসছি, পরে কখনো আবার দেখা হবে। এই কথা বলে ড্যানি চলে যায়। এরপর দেবী যখন ক্লাস নিচ্ছিল তখনই দূর থেকে ড্যানিকে দেখে, ড্যানিও দেখে দেবীকে, তাই সে ক্লাসে এসে বলে, দেবিকা আমি কি তোমার ক্লাসে একটু থাকতে পারবো? কথা দিচ্ছি কাউকে ডিস্টার্ব করব না, আমার খুব পছন্দের ক্লাস, তাই শেষবারের মতো একটু স্মৃতিচারণ করতে চাইছি। দেবিকা বলে, হ্যাঁ ঠিক আছে, তবে শব্দ করো না। ড্যানি এরপর ক্লাসে এসে দাঁড়িয়ে থাকে আর এক দৃষ্টিতে তাকিয়ে থাকে দেবিকার দিকে। দেবিকা তখন একটা গান গায়, আর এই গানটা শোনার পরই ড্যানি চলে যায়। এবার যাওয়ার পথেও দেবিকাকে ড্যানি আর একটা গাড়ি থেকে বলতে থাকে যে, দেবিকা সত্যিই তোমার গানের গলা অসাধারণ, আমি তো তোমার মিষ্টি কণ্ঠস্বর এখনো ভুলতে পারছি না। দেবিকা তখন আশেপাশে মানুষ দেখে বলে এখান থেকে তাকে চলে যেতে। ড্যানি বলে, ঠিক আছে, আমি আবারও স্কুলে দেখা করব। এবার স্কুলে আসার পর দেবিকা ড্যানিকে বলে, তুমি আমাকে এত জোরে কেন ডাকছিলে? আমি এভাবে পাবলিক প্লেসে এসব পছন্দ করি না। ড্যানি বলে, কিন্তু আমরা তো আগে স্কুলে দেখা করেছি। দেবিকা বলতে থাকে, তো সেটা তো স্কুল ছিল তাই না, কিন্তু তুমি যেখানে ইচ্ছা সেখানে আমাকে এভাবে ডাকবে কেন, আর আমার জন্য অপেক্ষাই বা কেন করবে? ড্যানি তখন বলে, আসলে আমি তোমার গান শোনার পর তোমাকে ছাড়া আর
কিচ্ছু ভাবতেই পারছি না, তোমার মতো এত ট্যালেন্টেড কাউকেও দেখিনি, তাই আমি তোমাকে একটা ছোট্ট গিফট দিতে চাই। দেবিকা তো সেটা নিতে চাইছিল না, তবে ড্যানি বলে স্কুল ছুটির পর তুমি আমার জন্য অপেক্ষা করো, আমি এসে নিয়ে যাব। আর কোনো কথা শুনতে চাচ্ছি না আমি। দেবিকা তখন স্মাইল করে, অর্থাৎ তার কাছেও ড্যানিকে ভালো লাগতে শুরু করেছে। দেবিকা তার ফ্রেন্ডদের বলে আমি একটা ছেলেকে দেখেছি, সে খুব কিউট, কারণ সে নারীকে কিভাবে প্রপার সম্মান করতে হয় সেটা জানে। এবার দেবিকা আর ড্যানি একই বাসে করে যাচ্ছিল। যাওয়ার সময় ড্যানি একটা শব্দ বলছিল যা ভুল, তাই দেবিকা বলে যেতে যেতে এই শব্দটা প্র্যাকটিস করো, তাহলেই ঠিক হয়ে যাবে। ড্যানিও তার কথা মতো সবকিছু করছিল। দেবিকা তখন মনে মনে হাসে আর বলে আমি আমার সারাটা জীবন অন্যের কথা শুনে কাটিয়ে আসছিলাম, কিন্তু এই প্রথম কাউকে পেয়েছি যে আমার কথা শুনছে। সত্যি এখন মনে হচ্ছে ওর উপর যেন আমার অধিকার আছে। গাড়ি থেকে নামার পরই দেবিকা ড্যানিকে বলে তুমি এখানে কোথায় আছো? ড্যানি জানায় ওই যে স্কুলের পাশেই আমাদের বাড়ি। দেবিকা বলতে থাকে তো তোমার এখানে কে কে থাকেন? ড্যানি জানায় দাদিমা থাকেন, আর ওনার শরীরটা খারাপ বলেই আমি দুদিনের জন্য এসেছি, তারপর আবারও হায়দ্রাবাদ ফিরে যাব। দেবিকা এসব শুনে বলে আচ্ছা, তো তুমি যাওয়ার আগে আমার সাথে দেখা করে যেও, আর কাল স্কুলের সামনে অপেক্ষা করো, আমরা কফি খেতে যাব। ড্যানি তো এসব শুনে অনেক খুশি হয়ে যায়। তো এভাবেই অনেক সময় দেবী অনেকভাবে দেখা করতে থাকে ড্যানির সাথে। দেবী তো নিজের অজান্তেই ড্যানির কাছাকাছি থাকতে শুরু করে। তো আজ স্কুল ছুটি ছিল, কিন্তু তাও দেবী তার বাবাকে স্কুলে যাওয়ার কথা বলে বেরিয়ে যায়। আর এই বিষয়টার জন্য এবার নান্দানের সন্দেহ শুরু হয়। এদিকে দেবী ড্যানিকে এসে বলে আজ স্কুল ছুটি ছিল, কিন্তু আমি তোমার সাথে কফি খাওয়ার চক্করে সেটা ভুলেই গিয়েছি। যাক, তো এরপর তারা খুব সুন্দর করে সময় কাটাতে শুরু করে। দেবী ড্যানির সাথে মন খুলে হাসতে পারে, কথা বলতে পারে। আর এটাই তো এতগুলো দিন দেবী আশা করে আসছিল, যা আজ তার কাছে স্বপ্ন বাস্তব হওয়ার মতো অনুভব হচ্ছিল। তখনই দেবী দেখে সামনে থেকে আসছে জাগ্গি, তাই সে ড্যানিকে কোথাও লুকিয়ে যেতে বলে। জাগ্গি তো এসেই বলতে থাকে এখানে কি করছো? দেবী বলে আজ স্কুল ছুটি ছিল আর আমার তো মনেই নেই। জাগ্গি বলতে থাকে তো তুমি কি একাই নাকি সাথে কেউ আছে? দেবী বলে না তো, আমার সাথে কে থাকবে? তো জাগ্গি যেহেতু সন্দেহপ্রবণ মানুষ, তাই সে দেবীর কথায় বিশ্বাস করে না, আর আশেপাশে তাকিয়ে দেখে কেউ আছে কিনা। দেবী তো মনে মনে বলছিল জাগ্গি আমার হবু স্বামী, কিন্তু সে আমাকে 1%ও বিশ্বাস করে না। তার আশেপাশে আমার হ্যাপি থাকার কথা, কিন্তু আমি উল্টো খুব ভয় পাই। জানি না কেন আমি জাগ্গিকে নিয়ে এইরকম অনুভব করি। তো বাড়ি ফিরে এসে দেবী সিদ্ধান্ত নেয় সে কাল ড্যানিকে সব সত্যিটা বলে দিবে, আর জাগ্গি আসলে কে সেটাও বলবে, কারণ আজ যা হয়েছে তা ভালো হয়নি। পরদিনই দেবী বাসে উঠে দেখে আগে থেকেই ড্যানি তার জন্য অপেক্ষা করছে। তাই দেবী বলে আমার কিছু কথা আছে, তুমি সামনের বাস স্টপে নেমে যেও, কারণ স্কুলে কথা বললে কেউ দেখে নিতে পারে। এবার বাস থেকে নামার পর দেবী ড্যানিকে বলে আসলে আই এম সরি, কাল যা হলো তার জন্য। ড্যানি তখন বলে কোনো ব্যাপার না, কিন্তু কে সেই জাগ্গি? দেবী জানায় সে আমার হবু স্বামী, আমাদের আশীর্বাদ হয়েছে। কিন্তু ড্যানি, আমি তোমাকে একটা কথা বলতে চাইছি, আমি তোমাকে খুব পছন্দ করে ফেলেছি। হ্যাঁ, আমি জানি আমাদের পরিচয়টা কম সময়ের, কিন্তু কেন জানি না তোমার সঙ্গ আমার ভালো লাগে, মনে হয় তুমি আমার খুব কাছের কেউ। তো যদি কখনো কোনো হেল্পের প্রয়োজন হয় আমাকে বলতে পারো, আমি হেল্প করব। ড্যানি তখন বলে তুমি সত্যিই খুব ভালো মনের মানুষ, আর আমাকে কি তুমি আসলেই হেল্প করবে? দেবী বলে হ্যাঁ করব, তো বলো কি করতে হবে। ড্যানি বলে আসলে দেবী, তোমার সত্যিটা জানা প্রয়োজন। আমি এখানে এসেছি আমার দাদিমার জন্য নয়, আমি এসেছি তোমার দাদু যোগীর সাথে দেখা করতে। আমি শুনেছি তিনি ভূত প্রেতাত্মা দেখতে পান আর তাদেরকে মুক্তির ব্যবস্থা করে দিতে পারেন। দেবী বলে হ্যাঁ, কিন্তু এখন তিনি এসব করেন না, তবে তোমার প্রয়োজন হলে আমি রিকোয়েস্ট করে দেখতে পারি। ড্যানি তখন বলে আমি জানি আমাকে তিনি হেল্প করবেন না। দেবী বলে রিকোয়েস্ট করা ছাড়া আর উপায় নেই, কারণ দাদুই একমাত্র আমাদের ফ্যামিলির মধ্যে ভূত দেখতে পান, আর কারো মাঝে এসব শক্তি নেই। ড্যানি তখন বলে না আছে, গুরুজির পর তার বংশের নাতনি দেবিকার মধ্যে আছে, অর্থাৎ তুমি ভূত দেখতে পাও। দেবী তখন বলে আরে কি বলছো তুমি? আমি জীবনে কোনোদিন ভূত দেখিনি, তোমার কোথাও ভুল হচ্ছে। ড্যানি তখন বলে না, তুমি সত্যি আত্মা দেখতে পাও, আমি নিশ্চিত। দেবী এসব শুনে বলতে থাকে তুমি কিভাবে নিশ্চিত হচ্ছ? ড্যানি তখন বলে কারণ আমি মারা গিয়েছি, তাও তুমি আমাকে দেখতে পারছো। দেবী এটা শুনে বলে কি বলছো এসব?
ড্যানি তখন একটা ট্রাকের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। দেবী বলতে থাকে, ড্যানি এসব কি মজা হচ্ছে, সরে দাঁড়াও বলছি। কিন্তু ড্যানি সরে না, আর দেবী তো চিৎকার করে ওঠে। তবে সে চোখ খুলে দেখে ড্যানির কিছুই হয়নি। ড্যানি তখন বলে, হ্যাঁ দেবিকা, আমি মারা গিয়েছি, আমি একটা আত্মা। দেখা যায় ড্যানিকে কেউ চাকু দিয়ে মেরে ফেলেছে কোনো একটা কারণে, আর বর্তমানে আমরা যাকে দেখছি সে ড্যানির আত্মা। আসলে ইয়োগিও ভূত দেখতে পারত, আর সে তাদেরকে একসময় হেল্পও করত, কিন্তু সেটা তার ফ্যামিলিতে খারাপ প্রভাব ফেলতে শুরু করে। তাই সেই সব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। মানুষ ইয়োগির এই শক্তিকে ঈশ্বরের উপহার ভাবত, কিন্তু ইয়োগি এটাকে নিজের উপর অভিশাপের মতো ভাবত। এবার প্রশ্ন থেকে যায়, ড্যানি কি তবে অশুভ আত্মা? সেটাই আমরা গল্পের মধ্যে ধীরে ধীরে জানতে পারবো। তো এবার জাগ্গি স্কুলে এসে লুকিয়ে কান পেতে থাকে দেবীর কথা শোনার জন্য। সে জানতে চাইছিল তার অবর্তমানে দেবী কি কি কথা বলে তার নামে। তখনই সেখানে অ্যানি দেবীকে একজন গায়কের ব্যাপারে বলছিল। জাগ্গি এটা শুনে বাইরে এসে বলে, দেবী, আমি বলেছিলাম এই অসভ্য মেয়ের সাথে বন্ধুত্ব শেষ করতে, দেখলে তো সে কি সব কথা বলে। আমি তোমার হবু স্বামী থাকার পরেও পরপুরুষের কথা বলছে। অ্যানি বলে, জাগ্গি সে তো একজন গায়ক, আমি তার গানের কথা বলছিলাম। জাগ্গি বলে, তো তাতে কি হয়েছে যে সে গায়ক? আমার বউ শুধু আমার কথা শুনবে আর আমাকে নিয়ে কথা বলবে, অন্য কাউকে নিয়ে নয়। তো এরপর দেবী বাইরে আসার পর জাগ্গি বলে, তোমার কি কোনো বুদ্ধি শুদ্ধি নেই নাকি? আমার বলার পরও ওই মেয়ের সাথে কথা বলছো। আর যেন আমি না দেখি এসব, কারণ তোমার এই বান্ধবীকে আমার একদম পছন্দ নয়। তো এবার বাড়িতে ফিরে দেবীর তো মাথাই খারাপ হয়ে যায়। রাজিকে সেই ব্যাপারে সবটা বলে। তখন রাজি বলে, তোর কিছু হয়নি তো? দেবী বলে, না আমার কিছু হয়নি, কিন্তু আমি তাকে অনেক বকে এসেছি। এবার দেখা যায় ড্যানি দেবীকে বলে, আমি এতদিন তোমার পেছনে ছিলাম এই সত্যটা বলবো বলে। দেবী বলে, তাহলে তুমি আমাকে ঠকিয়েছিলে তাই তো? ড্যানি বলে, না আমি তো ঠকাইনি, আমি ভয় পাচ্ছিলাম তুমি আমাকে মানা করবে, কারণ তোমার দাদু আমাকে তাড়িয়ে দিয়েছেন হেল্প করবেন না বলে, আর আমার তোমার হেল্পটা খুব করে চাই, তুমি ছাড়া আমাকে কেউ হেল্প করতে পারবে না। দেবী তখন বলে, অন্য কাউকে দেখো, আমি পারবো না, তুমি আমাকে ধোকা দিয়েছো। ড্যানি বলে, দেবিকা আমার কথা শোনো প্লিজ, আমার হাতে সময় কম, আমার জন্য কিছু লোক আর বাচ্চারা পড়ে আছে, দেরি হয়ে যাওয়ার আগে আমার এই সাহায্য চাই, প্লিজ আমাকে হেল্প করে দাও। দেবী তখন রেগে বলে, আমি পারবো না, আর আমাকে এইসব ব্যাপারে জড়ানোরও চেষ্টা করবে না। এই বলেই সে চলে যায়। ড্যানি তখন বলে, আমি তোমাকে যে করেই হোক রাজি তো করাবই। তাই ড্যানি লেগে পড়ে দেবীর পেছনে। ড্যানি যেখানে পাচ্ছে সেখানেই দেবীকে ডিস্টার্ব করছে, যেন এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে দেবী রাজি হয়ে যায় তাকে হেল্প করার জন্য। দেবী বলে, আমি জানি তুমি এইসব করছো আমাকে রাজি করাতে, কিন্তু আমি একবার বোকা হলেও দ্বিতীয়বার হব না। ড্যানি তো তাও চালিয়ে যায় তার এই কনভিন্স করার মিশন। স্কুলে শান্তিতে দেবী ক্লাসও নিতে পারছিল না ড্যানির যন্ত্রণায়, কোথাও বসতেও পারছিল না তার জন্য। কলিগরা ফ্রেন্ডরা দেবীকে জিজ্ঞেস করছিল যে কেন সে রেগে আছে, কিন্তু দেবী তো চাইলেও এসব কথা বলতে পারবে না, তাই আরো বেশি বেশি তার রাগ হচ্ছিল। এইসব কথাগুলো রাজিকে দেবী জানায়। রাজি বলে, এখন সে কোথায় আছে? দেবী বলতে থাকে, সে তো পাশেই আছে এই রুমে। রাজি বলে, দেবী ভয় দেখাস না প্লিজ, আর দাদু আজ এই ভূতদের তাড়ানোর জন্য পূজা রেখেছেন, চিন্তা করিস না, এরপর থেকে তুই আর এসব দেখতে পাবি না। ড্যানি তো আকুতি মিনতি করে দেবীকে বলে যে, দেবী প্লিজ বোঝার চেষ্টা করো, আমার উপর অনেকগুলো মানুষ ভরসা করে আছে, অনেকগুলো মানুষের জীবনের প্রশ্ন, তুমি আমাকে প্লিজ হেল্প করো, আমাকে কি সত্যি আর এই পূজার পর দেখতে পারবে না? দেবী আমার কথাটা একবার ভেবে দেখো। দেবী তখন প্রথমবারের মতো ড্যানির যন্ত্রণায় নিজেও ব্যথা অনুভব করছিল, কিন্তু সে কোনো উত্তর খুঁজে না পেয়ে সরি বলে পূজায় বসতে আসে, আর বাইরে দেখতে থাকে ড্যানিকে। ড্যানি পুজোর সাথে সাথে ভ্যানিশ হতে শুরু করে, আর সে কল্পনা করছিল একজন মহিলার কাছে তার দেওয়া ওয়াদার কথা। সে বলেছিল ওই মহিলার জমি 1 মাসের মধ্যেই তার হাতে ফিরিয়ে দিবে, কিন্তু সে তো তার ওয়াদার কিছুই রক্ষা করতে পারল না। এই দুঃখের সাথে ড্যানি বাতাসের সাথেই হারিয়ে যায়। এদিকে যোগী পূজা শেষ করে দেবীর হাতে একটা তাবিজ বেঁধে দেয়, আর বলে, এটা বিয়ে হওয়ার আগ পর্যন্ত খুলবে না, আমি বদ্রীনাথ যাচ্ছি, ফিরে আসার আগ পর্যন্ত সাবধানে এটা রাখবে, খবরদার ভুলেও খুলবে না। এবার কিছুক্ষণ পরই যোগী তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। দেবীর মন তো খুব খারাপ ছিল, কারণ সে ড্যানির কান্না ভরা চোখগুলো ভুলতে পারছে না। দেবীর খুব বেশি আফসোস হচ্ছে যে কেন সে তাকে হেল্প করলো না। রাজি বলে, কেন এখনো তুই আপসেট হয়ে আছিস? কি হয়েছে? তুই এই ড্যানির কথা কেন মনে করছিস? দেবী বলতে থাকে, আমার খুব অপরাধী মনে হচ্ছে নিজেকে, আমি তাকে সাহায্য করলাম না কেন, এটাই মনে হচ্ছে। রাজি তখন বলে, সে কি এমন সাহায্য চাইছিল তোর থেকে, সে কি চায়? এবারই দৃশ্য চলে যায় ফ্ল্যাশব্যাকে। দেবীকে ড্যানি বলে, আমার মা বাবা কেউ ছিল না,
আমাকে আমার দাদি একটু বড় করেন, কিন্তু পরে দাদি মারা যাওয়াতে আমি একেবারে একা হয়ে যাই। গ্রামে কেউ ছিল না আমার আপন বলতে। তাই একদিন একটা হায়দ্রাবাদের গাড়ি ধরে উঠে পড়ি। সেখানে গিয়ে রাস্তায় রাস্তায় এতিম হয়ে ঘুরছিলাম। আমাকে কেউ এক মুঠো ভাতও দেয়নি খাওয়ার জন্য, উল্টো যার হাতে পারছিলাম তার হাতেই মার খাচ্ছিলাম। ছোট্ট একটা জীবনে এত কষ্ট আর সহ্য হচ্ছিল না, তাই আত্মহনন করার কথা ভাবি। মরেই যাচ্ছিলাম। তবে তখন আমার জীবন বাঁচায় দুর্গা। সে আমাকে তার ফ্যামিলিতে নিয়ে আসে আর তার গ্যাংয়ের অংশ হিসেবে আমাকে বড় করে। আমাকে বন্দুক চালানো শেখায়, চাঁদাবাজি থেকে শুরু করে মারপিট সব শেখায়। বিভিন্ন রকমের জমি সে পছন্দ করত, আর সেগুলো মানুষ বিক্রি করতে না চাইলেও জোর করে সেগুলো বিক্রি করতে বাধ্য করতাম আমরা। এভাবেই একদিন আমার দ্বারা একটা ভুল হয়, যা খুব মারাত্মক ভুল। দুর্গার পছন্দ হয় গায়ত্রী মায়ের অনাথ আশ্রম। গায়ত্রী মা তার সব সম্পত্তি অনাথ বাচ্চাদের মানুষ করার পেছনেই লাগিয়ে দিচ্ছিল। সে অনেক বড় একটা জমিতে তার অনাথ আশ্রম প্রতিষ্ঠা করে। সেখানে বাচ্চাগুলোকে নিজের মায়ের মতো আদর যত্নে বড় করছিল সে। ঠিক যে আদরটা একসময় আমি পাইনি, সেরকম আদর এই অনাথ শিশুরা পাচ্ছিল। তো দুর্গা একদিন এসে ড্যানিকে বলে, বুঝলি ড্যানি, আমার এই জায়গাটা খুব পছন্দ, অনেক বড় জমি, তুই কি আমার জন্য এটা এনে দিবি? ড্যানি বলে, ভাই তুমি আমাকে ইশারা করলে আমি রাজি হয়ে যাব। সেই জায়গায় তুমি মুখ ফুটে কিছু বলেছ আর আমি করব না? তুমি চিল করো তো, আমি জমি এনে হাজির করছি। এবার গায়ত্রীর অনাথ আশ্রমে একজন লোক এসে পানি চায়। গায়ত্রী সরল মনে তাকে পানিও দেয় আর সাথে খাবারও দেয়। লোকটা বিশ্রাম করতে চাইলে গায়ত্রী সেটাও করার সুযোগ দেয়, কিন্তু বিশ্রাম শেষে লোকটার গলার স্বর বদলে যায়। সে বলতে থাকে, আমার এই জায়গাটা পছন্দ হয়েছে, তাই আমি ছাড়বো না, আমি এখানেই থাকবো, আর তুমি বেরিয়ে যাও। গায়ত্রী বলে, কি বললে? আমি আমার বাড়ি থেকে কেন বেরিয়ে যাব? আমি এখনই কল করছি পুলিশকে। লোকটা তখন মোবাইল ফেলে বলে, লাভ নেই, এই দলিলে সাইন করো আর বেরিয়ে যাও বাচ্চাদের নিয়ে। গায়ত্রী তখন তার প্রতিবেশীর কাছে হেল্প চায়, কিন্তু দুর্গার লোকেরা এসে তাদের ভয় দেখিয়ে ভাগিয়ে দেয়। কিছুক্ষণ পরই সেখানে ড্যানি আসে, আর সে দেখে এখানে তো তার মতো এই অনাথ বাচ্চাদের বসবাস, আর গায়ত্রী তো মায়ের মতো করে সেই বাচ্চাগুলোকে বড় করছে। যা দেখার সাথে সাথেই ড্যানির খারাপ লাগতে শুরু করে। তার নিজের ছোটবেলার কথা মনে পড়তে থাকে। দুর্গার লোকেরা নানা ভাবে টর্চার শুরু করে, বাড়ি ছেড়ে যাওয়ার জন্য বলতে থাকে। গায়ত্রী তো পুলিশের কাছেও যায়, উকিলেরও কাছে যায়, কিন্তু কিছুতেই কোনো লাভ হচ্ছিল না, কারণ আইন তো বিক্রি হয়ে গেছে ওই দুর্গার টাকার কাছে। অসহায়ের মতো গায়ত্রী তখন তার বাচ্চাদেরকে আগলে রাখার আপ্রাণ চেষ্টা করে যায়। এই সব কিছু দেখে আর সহ্য করতে পারছিল না ড্যানি, তাই সে এই ব্যাপারে অনেক আশা করে দুর্গাকে জানায়। ড্যানি ভেবেছিল দুর্গা হয়তো তার কথা শুনবে, কিন্তু না, দুর্গা তো এসেও গায়ত্রীকে হুমকি দিয়ে যায় সাইন করার জন্য। ড্যানি তখন শিবাকে বলে, আমার কাছে খুব খারাপ লাগছে এসব, খুব বেশি অপরাধী ফিল হচ্ছে নিজেকে, ভাইকে বুঝিয়ে বল না প্লিজ, আমরা যেন এসব ছেড়ে যেতে পারি, কারণ সত্যি এটা অবিচার হয়ে যাচ্ছে, এতগুলো বাচ্চার জীবনের প্রশ্ন। শিবা বলে, আমি এখানে কি করব বলতো? তুই তো জানিস আমার বোনের স্বামী কতটা বদরাগী, সে যা একবার বলে তাই করে। ড্যানি তখন বলে, তাহলে আর কি করব আমি? শিবা বলে, এক কাজ কর, তুই মহিলাকে বল সাইন করে টাকা নিতে, আর পরে আমি দিদির সাথে কথা বলে জামাইবাবুর রাগ শান্ত করব, এরপরে ওনার জমিটা আবারও ফিরিয়ে দিব। ড্যানি বলে, এটা এত সহজে হবে না রে। শিবা বলতে থাকে, আমরা তো আগেও এসব করেছি, আর এছাড়া উপায় নেই, তুই আমাকে বিশ্বাস কর, জমি ফেরত পাবি। ড্যানি বলে, ঠিক আছে, আমি তোকে বিশ্বাস করছি শিবা। এবার ড্যানি এসে গায়ত্রীকে বলে যে, আমি আগে জানতাম না আসলে আপনি কি করেন, কিন্তু আপনাকে দেখার পর আমার খুব খারাপ লাগছে, কারণ আমার দাদিমা আপনার মতো ছিলেন, তাই আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার জমি আমি ফিরিয়ে আনবো, একবার সাইন করে দিন, বাকিটা আমি দেখে নিব। গায়ত্রী তখন বলে, আমি দুর্গাকে ভয় পেয়ে সাইন করছি এমন না, বরং আমি বাচ্চাদের ভবিষ্যতের জন্য তোমার উপর বিশ্বাস করছি। ড্যানিও তখন বলে, আমাকে বিশ্বাস করে থাকুন, আমি কথা দিচ্ছি এই জমি আমি ফিরিয়ে আনবই। তো ড্যানি তখন দেবীকে বলে, আমি জানতাম না যে আসলে গায়ত্রী মা টাকাও পাবেন না আর জমিটাও হারাবেন। বর্তমানে দেবী এই সব কথা রাজিকে জানায় আর বলে, আমার ওই বাচ্চাগুলোর জন্য খুব খারাপ লাগছে, আমার তাকে হেল্প করা উচিত ছিল, কিন্তু আমি করতে পারলাম না। রাজি বলে, এখন আমরা কি করব? দেবী বলতে থাকে, আমি সিদ্ধান্ত নিয়েছি হেল্প করার, এবার পরিণাম যাই হোক আমি দেখে নিব। এই যে ড্যানি, তুমি আমার কাছে হেল্প চাইছিলে আর আমাকে বিশ্বাস করেছিলে, তাই আমি এবার তোমাকে হেল্প করতে প্রস্তুত, আমি কথা দিচ্ছি, যাই হয়ে যাক না কেন তুমি তোমার ন্যায় বিচার পাবেই পাবে, তো তুমি ফিরে এসে আমাকে খুঁজে নাও। এই কথা বলে দেবী তার হাত থেকে সেই তাবিজটা
ড্রেসটা খুলে ফেলে দেয়। কিন্তু কথা হচ্ছে, যখন দেবী তাকে হেল্প করার জন্য রেডি হলো, তখন যার হেল্প দরকার তাকেই সে হারিয়ে ফেলল। দেবী নিজের স্বপ্নে প্রথম একটা ঝাপসা দাড়িওয়ালা ছেলেকে দেখে, কিন্তু কে ছিল সেটা তা দেবী জানে না। তো এবার প্রতিদিন দেবী চেয়ে চেয়ে দেখত যে ড্যানি আসলো কিনা। সে রাস্তায়, বাসে, স্কুলে এবং ক্লাসেও ড্যানির আসার অপেক্ষায় থাকতো। অবশেষে একদিন ড্যানি ক্লাসে এসে গান গায় আর বলে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার উপর এত মেহেরবান হওয়ার জন্য। এবার বাইরে ড্যানি আর দেবী কথা বলে। ড্যানি বলে যে তার জন্য তাকে যেভাবেই হোক হায়দ্রাবাদ যেতে হবে। দেবী তখন বলতে থাকে, অসম্ভব, এটা করা যাবে না, কারণ আমার পরিবার কোনো কারণ ছাড়া এতদূর আমাকে যেতেই দিবে না। দেবী পরে রাজিকে জিজ্ঞেস করে যে সে কিভাবে হায়দ্রাবাদ যেতে পারে। রাজি তখন বলে, তোর কোনো বন্ধু বা স্কুলের কোনো ইভেন্ট প্রোগ্রাম আছে, এরকম কিছু বলবি, এরকম কিছু আছে নাকি? দেবী তখন বলে, বন্ধু তো নেই, কিন্তু আমার স্টুডেন্ট পিঙ্কির হায়দ্রাবাদে একটা অডিশন আছে গানের, তো এই আইডিয়াই ভালো হবে, চলো আমরা তাহলে পিঙ্কির বাড়ি যাই। এবার তারা পিঙ্কির বাড়ি আসে তার আঙ্কেল শুভুর সাথে কথা বলতে। শুভু দরজা খুলে দেখে দেবীকে। তাকে দেখেই সে বলতে থাকে, আরে আপনি তো পিঙ্কির টিচার, আমি প্রায় আপনাকে দেখেছি, আপনি তার প্রিয় টিচার। দেবী বলে, পিঙ্কিও আমার প্রিয় স্টুডেন্ট, আমরা এসেছি তার ব্যাপারে কিছু কথা বলতে। শুভু তখন বলে, হ্যাঁ নিশ্চয়ই, ভেতরে আসুন। তো এবার দেবী শুভুকে বলে, আমি পিঙ্কির সাথে হায়দ্রাবাদ যেতে চাই, কিন্তু আমার বাবা রাজি হবেন না। আমি একা বললে তিনি কোনো কথাই শুনবেন না, সেজন্য আপনাকে ট্রাই করতে হবে। হয়তোবা পিঙ্কির ফ্যামিলির কেউ বললে রাজি হয়ে যাবে। শুভু বলে, ঠিক আছে, আমি বলবো ওনাকে, চিন্তা করবেন না। তো এই শুভু একটু বেশিই কথা বলে, আর তার কারণ হচ্ছে সে মনে মনে দেবিকাকে পছন্দ করত। এবার পরদিন এসে শুভু হাতে পায়ে ধরে নন্দনের, কিন্তু নন্দন তো আর রাজি হবে না, এটা তো ফাইনাল। তাই জীবনের প্রথমবার দেবিকা সিদ্ধান্ত নেয় তার বাবার অনুমতি না নিয়েই পালিয়ে যাবে। তাই সে জামা কাপড় রেডি করে কল করে শুভুকে আর বলে গাড়ি আনতে, সে যাচ্ছে হায়দ্রাবাদ। শুভুও গাড়ি নিয়ে আসে আর দেবীও বাড়ি থেকে পালিয়ে বেরিয়ে যায়। রাজি তখন দেবীকে বাইকে করে নিয়ে আসে শুভুর গাড়ি পর্যন্ত। পরে সেখান থেকে তারা হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে জাগ্গি নন্দনকে কল করে বলে সে আসছে দেবীর সাথে মিট করতে। নন্দন বলে দেবী তো 30 মিনিটেই রেডি হয়ে থাকবে। রাজি এবার একটা চিঠি নিয়ে আসে আর বলে এটা রেখে দেবী কোথায় যেন চলে গেছে। নন্দন তখন দেখে দেবী এটা লিখেছে যে বাবা আমার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, আমি পালিয়ে যাচ্ছি না, আমি 4 দিন পর আবারও ফিরে আসব। নন্দন তখন রেগে মেগে বলে, ছি, তার এত বড় সাহস কিভাবে হলো, আমার অনুমতি ছাড়া বাইরে পা রেখেছে কিভাবে সে? রাজি বলে, আঙ্কেল সে 4 দিন পর ফিরবে বলেছে তো। নন্দন বলে, আরে এদিকে তার হবু স্বামী 4 মিনিট পর আসবে, আমি কি জবাব দিব তাকে? আমার মাথাটাই খারাপ করে ছাড়বে দেখছি। অন্যদিকে শুভ কিছুক্ষণ পর পরই গাড়ি থামিয়ে দেবীকে কিছু না কিছু কিনে দিচ্ছিল। এবার গাড়ি থামিয়ে কারো সাথে কথা বলতে যায় শুভ। ড্যানি তখন দেবীকে বলে, আমি তো এই ছেলের কাহিনী বুঝতে পারছি না, এই নিয়ে প্রায় 8 থেকে 9 বার গাড়ি থামিয়েছে, এখন দেখো কার সাথে কথা বলছে, হয়তো গার্লফ্রেন্ড নয়তো পাওনাদার, জিজ্ঞেস করো কার সাথে কথা বলল। দেবী তখন বলে, কে ছিল, গার্লফ্রেন্ড? শুভ বলে, না, পিঙ্কির বাবা, ওর ব্যাপারে আর কি বলবো, ও হচ্ছে একটা দানব, আমার দিদি মরার আগ পর্যন্ত এই সব সহ্য করেছে, তারপর পিঙ্কিকেও টর্চার করে মারার চেষ্টা করেছিল, তবে আমি জানার পর সাথে সাথে পিঙ্কিকে নিজের কাছে নিয়ে আসি, আমি তাকে মানুষের মতো মানুষ করব, আর আমি আমার দিদিকে বাঁচাতে না পারলেও তার মেয়েকে ঠিক বাঁচিয়ে দেখাবো। এই সব শুনে ড্যানি এবং দেবী দুজনেই ইমোশনাল হয়ে যায়। ড্যানি বলে, আমি তো ভুল ভেবেছিলাম দেবী, ও তো সত্যিই ভালো ছেলে, ইচ্ছে করছে এখন 10 বারের মতো গাড়ি থামিয়ে তাকে মেডেল পরিয়ে দেই। শুভ তখন দেবীকে বলে, আরে আপনি আমার কষ্টে মন খারাপ করবেন না, আমার এইসব অভ্যাস হয়ে গেছে, প্লিজ হাসুন আপনি। দেবী তখন সত্যিই হাসে আর শুভও খুব খুশি হয়ে যায়। অন্যদিকে তো দেবীর সাথে ছবি তুলতে হাজির হয়ে আছে জাগ্গি, কিছু না কিছু মিথ্যা বলে কোনো মতে সামলে আছে নন্দন, কিন্তু এইভাবে আর কতক্ষণ রাখবে, ধরা সে পড়েই যায়। আর ব্যাস, জাগ্গির পাগলামি শুরু, সে সব আজে বাজে কথা বলছিল, এমনকি দেবীর চরিত্রে সমস্যা আছে এই কথাও সে বলে দেয়। রাজি তখন শুভুর মোবাইলে কল দেয় আর সেটা দেবী রিসিভ করে সব শুনে ফেলে, আর জাগ্গি তাকে যে সমস্ত খারাপ কথা বলে সেই সব শোনে দেবী। জাগ্গি তো বলে যায় সে যদি বাড়ি না ফেরে তাহলে দেবী কত বড় খারাপ সেটা সে গ্রামে পঞ্চায়েত ডেকে জানাবে। এবার দেবী শুভুকে বলে ফিরে যেতে, এইভাবে তার ফ্যামিলি বিপদে পড়বে আর সে নিজেও।
ড্যানি তখন দেবীকে বলে, হ্যাঁ প্লিজ ফিরে যাও, কারণ আমি চাই না আমার করা ভুলের শাস্তি তুমি পাও, তোমার লাইফটা খারাপ হয়ে যাক, তাই প্লিজ ফিরে যাও। দেবী বলে, না আমি যাব না, আর এই কাজ আমি তোমার জন্য করছি না, বরং নিজের জন্য করছি। এবার আমার লাইফ আমি রিস্ক নিতে প্রস্তুত, সেটা মানসিক ভাবেও, আর সামনে যা আসবে আমি তা গ্রহণ করব, কিন্তু পিছপা হয়ে পালিয়ে বাড়ি ফিরবো না। এই প্রথমবারের মতো আমি নিজের জন্য নিজে সিদ্ধান্ত নিয়েছি, আর এটাকে আমি খুব রেসপেক্টও করি। তো এবার হায়দ্রাবাদে চলে আসে দেবী, আর ঘুমানোর পর দেবী স্বপ্নে দেখে দাড়িওয়ালা সেই লোকটাকে, আর সে হচ্ছে আসলে দুর্গা। যদিও এটা যে দুর্গা দেবী সেটা জানে না, কারণ সে আগে কখনো তাকে দেখেনি। তো দেবী দেখে দুর্গা তার মাথায় আঘাত করেছে, আর মাটিতে দেবী রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। দেবী তো এই স্বপ্ন দেখে ভয়ে ঘুম থেকে উঠে পড়ে, আর ভাবতে থাকে এটা কেন দেখলো সে, আর এর পেছনের কারণটা কি। এবার এক রাতে দেবী আর শুভ আসে একটা ব্যাগ নিতে মাটির নিচ থেকে, যেটা রেখেছিল শিবা। তো দেবী সেটা নিতে সক্ষম হয়, আর সেখান থেকে পালিয়েও যায় ড্যানির হেল্পে। পালিয়ে এমন একজনের বাড়ি আসে যেখানে আবার তাকে খুঁজে জাগ্গি পৌঁছে যায়। ড্যানি তো আগে দেখে দেবীকে জানায়, তাই দেবী সেখান থেকেও পালাতে পারে। পরদিনই দেবীকে নিয়ে ড্যানি আসে দুর্গাকে দেখতে। ড্যানি বলে, এই শিবাই আমাকে খুন করেছে বন্ধুত্বের নামে, আর আমি স্বপ্নে দেখেছিলাম মারা যাওয়ার আগে যে আমি খুন হব, কিন্তু আমি সেটা পাত্তা দেইনি। তবে যা স্বপ্নে দেখেছি তাই সত্যি হয়। দেবী তখন দেখে সেখানেই ওই দাড়িওয়ালা লোকটা আছে, অর্থাৎ দুর্গা। দুর্গাকে দেখে দেবী ভয় পেয়ে যায়, কারণ এই দুর্গাই তাকে স্বপ্নে মেরেছে। ড্যানি তখন বলে, আমার জন্য কাজটা করার আগে আরো একবার ভেবে নাও, কারণ তুমি আমার জন্য অনেক করেছো। দেবী বলে, আমি রেডি করব সব, তার আগে একটা কল করে নেই। দেবী তখন রাজিকে কল করে। জাগিও তখন বলে লাউড স্পিকার দিতে। দেবী বলতে থাকে, রাজি আমি মাকে মিস করছি, আর বাবাকে বলিস আমি খুব লজ্জিত। রাজি তখন বলে, তুই কোথায় আছিস? দেবী বলতে থাকে, আমি ড্যানির সাথে হায়দ্রাবাদে আছি। জাগি তখন বলে, কি ড্যানিটাকে? দেবী বুঝতে পারে জাগ্গি শুনছে, তাই সে কল রেখে মোবাইলই অফ করে দেয়। জাগ্গি তখন রাজিকে বলে, এই ড্যানিটা আবার কে? রাজি তখন বলে, ড্যানি তো শুভদার নিক নেম। এদিকে দেবী শুভকে একটা স্ক্রিপ্ট দেয়, আর বলে, আমাকে বিশ্বাস করো, আমি এই কাজ কারো হেল্প করব বলেই করছি। তুমি ড্যানি সেজে এই কথাগুলো হেমাকে বলবে। এবার শুভ হেমাকে কল করে, আর বলে, আমি ড্যানি বলছি, আমি গায়ত্রী মায়ের দলিল টাকা সব নিয়ে ছাড়বো, এবার পারলে কি করবে করে দেখাও। হেমা এসে তখন সিন্দুক খোলে চেক করে যে সবকিছু ঠিক আছে কিনা। পরে বলে, এটা আমার বাড়ি, আমিও দেখবো কিভাবে সে পেপার চুরি করে। যেহেতু ড্যানি ভূত, তাই সে দেখে নেয় পাসওয়ার্ডটা, আর পরে সে বুদ্ধি করে ভেতরে আনে দেবীকে, এবং সেটা তাকে দিয়ে চুরি করায়। তো সেখান থেকে পালানোর সময় দেবীর সামনে চলে আসে দুর্গা, ঠিক তার স্বপ্নের মতো। যেহেতু দেবী জানতো দুর্গা কিভাবে তাকে মারবে, তাই দেবীকে দুর্গা মারতে গেলেই সে সরে যায়। এরপর উল্টো দেবিকা দুর্গাকে ইট দিয়ে মাথায় মেরে দেয়। পেছন থেকে তখন হেমা শুট করে, কিন্তু ড্যানি ডাক দেওয়াতে দেবী বেঁচে যায়, আর সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হয়। দেবী হসপিটালে এসে গায়ত্রীকে বলে, আপনি আমাকে চেনেন না, কিন্তু আমি আপনাকে চিনি। আমি জানি আপনার সাথে অন্যায় হয়েছে, কিন্তু কেউ তো আছে যে আপনার কাছে তার করা অন্যায়ের জন্য মাফ চাইতে চায়। যদি আপনি পারেন তাহলে তাকে মাফ করে দিবেন। এই বাড়িটা আপনার ছিল, আর আপনারই আছে। গায়ত্রী বাড়ির দলিলটা পেয়ে অসম্ভব খুশি হয়ে যায়, আর সেই সাথে ড্যানিকেও মাফ করে দেয়। এরপর দেবী বাইরে এসে লাবণ্যকে কল করে, আর বলে, উইমেন অর্গানাইজেশনের এমন একজন স্ট্রং মহিলা চাই, যার এক কলে দুর্গার মতো লোকেরাও কাঁপতে বাধ্য হবে। আছে কি কেউ? লাবণ্য বলে, আনুসুইয়া আছে। তো এবার দেবী তার কাছে যায়, আর গায়ত্রীর ব্যাপারে সবটা খুলে বলে। আনুসুইয়া এবার লেগে পড়ে দুর্গাকে সায়স্তা করতে, আর গায়ত্রীকে প্রোটেক্ট করতে। এই সবকিছু দেবী দূর থেকে দেখে খুব খুশি হয়ে যায়, আর বলে, অবশেষে গায়ত্রী মা আর বাচ্চারা সেফ আছে। ড্যানিও খুশি হয়ে মনে মনে বলে, আমি ভাবিনি তুমি আমার জন্য এত রিস্ক নিবে। থ্যাঙ্কস দেবিকা, আমার আজ এখানেই সমাপ্ত হলো কাজ, এখন আমি মুক্ত। এরপর দেখা যায় শুভ একটা জায়গায় গাড়ি থামায় চকলেট নেয়ার জন্য। তখনই দেবী পেছনে তাকিয়ে দেখে ড্যানি নেই। দেবী তখন কাঁদো কাঁদো হয়ে বলছিল, সব তো আমি তোমার জন্যই করেছি, এখন তুমি কিভাবে আমাকে না বলেই চলে যেতে পারলে? প্লিজ একবার আমার সামনে এসে দেখা করো। ড্যানি তুমি কি শুনছো? কিন্তু ড্যানি তো আর কোনো রেসপন্সই করে না। তখনই শুভ এসে বলে, চলো আমরা যাই। তো এবার দেবী আর শুভ পিঙ্কির কম্পিটিশনে আসে। দেবী সেখানে ড্যানির গান শুনতে পেয়ে বাইরে চলে আসে। দেবীও তখন ড্যানির আওয়াজ পায়, যেখানে সে বলছিল, আমার পৃথিবীতে সময় ফুরিয়ে গিয়েছে, আমি যাচ্ছি, কিন্তু আমি চাই তুমি নিজের জীবনটা প্রাণ খুলে বাঁচো,
কারো ধরা ছোঁয়ার মাঝে থেকে নয়। তুমি সবসময় প্রাণ খুলে হাসো আর নিজ ইচ্ছায় সব করো। করবে তো দেবী? এবার দেবী নিজের আত্মবিশ্বাস পায় আর সে বুঝতে পারে তার কি করা উচিত। তাই সে জাগ্গির সাথে বিয়েটা ক্যান্সেল করে দেয় আর তার বাবা মাকে বলে, আমি তাকে বিয়ে করব যাকে আমি পছন্দ করব আর আমার জীবনটাকে নিজের মতো উপভোগ করব। আমার সিদ্ধান্ত আমি নিজে নিব। জাগ্গি যদিও বা আসে ঝামেলা করতে, কিন্তু সেখানে পিটি টিচার আর শুভ সামলে নেয় সবকিছু। দেবীর বাবাও দেবীর সিদ্ধান্তকে এবার সাপোর্ট করে। কেটে যায় 1 সপ্তাহ। দেবী তার সাধারণ জীবন কাটাতে শুরু করে, তবে নিজের মতো। একদিন জাগ্গির বিয়ে করার প্রচেষ্টা আর অন্যদিকে দুর্গার শত্রুতা। তার মাঝে আবার শুভ চাইছে দেবীর সাথে সম্পর্ক শুরু করতে। দেবী তো ভাবছিল সে কি পারবে তার শক্তি দিয়ে সমস্ত কিছু পেরিয়ে আসতে। আর এই প্রশ্নের সাথে সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়। এরপর কি হতে চলেছে তা তো আমরা এর পরবর্তী সিজন আসলেই জানতে পারবো, আর সেটা যখনই আসবে তা আমি আপনাদের জন্য এক্সপ্লেইন করার চেষ্টা করব। যাক, এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে। লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।